এটা কি করলেন? যাতে তোর উপর কেউ অধিকার খাটাতে না আসে, সেজন্য আমি সেই অধিকার নিয়ে নিলাম। বললেই হলো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুবর্ণার এমন কাজ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, কিন্তু তাই বলে এমন কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি বলে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো চুপ, একদম চুপ। লুচ্চা মেয়ে নিলয় ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। দেখছি না ছাদের মধ্যে আপনাদের কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনাদের মতো বেহায়া মেয়েদের আমি দুই চোখে দেখতে পারি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন? যত সব ফালতু মেয়ে। আর জীবনেও আমার ধারে কাছে আসবেন না। কি? আমি লুচ্চা মেয়ে? বয়স্ক বুড়ি? নীল আমাকে খেতে দিছে। ছি ছি সাকিব, ছি। তোকে আমি ভালো ভাবছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন, নিলয় ভাইকে ভালো ভাবছিলেন না? দেখছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আপনার পেটে ঠাস ঠাস করে দুইটা চড় দিল আমার গালে। বলল, চুপ কুত্তা, চুপ। আর একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। মারেন, আমাকে আরও মারেন। ঠিকই আছে, নিলয় ভাই আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার মতো মেয়েদের এমনই হওয়া উচিত। চুপ, কোনো কথা বলবি না। এই বলে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার যেন কি হয়ে গেছে। আমার মাথা ঠিক মতো কাজ করছে না। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন। আমাকে আর জ্বালায়েন না। আমরা এই মাসের মধ্যে আব্বাকে বলে বাসা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে আর জ্বালায়েন না। এই বলে আমি চলে আসলাম। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি জানি বলছিলাম, সেটাই এখন খেয়াল আসছে না। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সাকিব যাওয়ার পর সুবর্ণা সেখানে দাঁড়িয়ে রইল। সুবর্ণার মাথা ঠিকমতো কাজ করছে না। কী সব ভাষা বলছে সাকিব। সাকিব এত নোংরা কথা বলতে পারে সুবর্ণা আগে জানতো না। এর বিচার সুবর্ণা করবেই। সুবর্ণা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরল। বাসায় এসে সুবর্ণা কোনো কথা না বলে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাকিব এত নিচে নামতে পারে। নিলয় তো সুবর্ণাকে এত নোংরা কথা বলেনি। সাকিবকে এর শিক্ষা দিতেই হবে। সুবর্ণা এমন কি করছে? শুধু একটা কিসই তো করলো। আর কিস তো প্রত্যেক ছেলেই পছন্দ করে। সকল ছেলেরাই তো চায় তার প্রিয়জনের কাছ থেকে। সাকিব হয়তো এসবের সাথে প্রথম, তাই মেনে নিতে পারিনি। আর আমারই সব ভুল, আমি বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। কিন্তু সাকিব যে কথাগুলো বলল তা কখনো মেনে নেওয়ার মতো না। তার জন্য সাকিবকে কখনো ক্ষমা করতে পারবে না। এর শিক্ষা সাকিবকে দিতেই হবে। কিন্তু কিভাবে? সুবর্ণা একটা বুদ্ধি বের করলো। সাকিবকে কোনো কিছু না জানিয়ে ডাইরেক্ট সাকিবকে বিয়ে করে ফেলা। তার জন্য সবার আগে সাকিবের বাবা মার পারমিশন নিতে হবে। সুবর্ণার টাকা পয়সার কোনো অভাব নেই। যত টাকা দাবি করে তত টাকা দিতে পারবে। জায়গা জমিন সব আছে সুবর্ণার। শুধু নেই একটা মনের মতো মানুষ, যাকে সে নিজের মতো করে রাখতে পারবে। নিজের রাগ, অভিমান, দুঃখ কষ্ট বলতে পারবে। এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়ল। পরদিন নিলয় কুত্তার বিয়ে, এজন্য সেদিন সুবর্ণা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করে দেখলো কখন সাকিব কলেজে যায়। সাকিব কলেজে যাওয়ার পর সুবর্ণা চলে গেল তাদের ফ্ল্যাটে। সুবর্ণা সাকিবের বাসায় গিয়ে নক করলো। সাকিবের মা এসে দরজা খুলল। সুবর্ণা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা, কেমন আছো তুমি? ভিতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আসো, ভিতরে আসো। সুবর্ণা ভিতরে গেল। দেখলো সাকিবের মা সবজি কাটতেছে। সুবর্ণা বলল, আন্টি দেন আমি কাটি, আপনি বসেন। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান আসছো, বসো। আন্টি মেহমান বলে লজ্জা দিয়েন না। আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে জন্য ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিলয়ের জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ ওই কুত্তার নাম মুখে আনবেন না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনেও আমি তাকে ক্ষমা করব না। থাক না,
ক্ষমা করে দাও, হয়তো তোমার জন্য নিলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? 1 ঘন্টা অনেক প্রস্তাব আসতো, এক সময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নিলয়ের জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে তাই কেউ আর দেখতে আসছে না, কারণ সবাই চায় কম বয়সী মেয়ে বিয়ে করতে। এখন তুমি কি করবা? এভাবে সারা জীবন পড়ে থাকবা? না, আব্বা আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। 1 মাস পরে আব্বার পছন্দে আমাকে বিয়ে করতে হবে। হারে মন খারাপ করার কি আছে? দেখো, আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। তাই যেন হয়। সবজি কেটে সাকিবের মাকে রান্নার কাজে হেল্প করলো সুবর্ণা। দুপুরের দিকে সুবর্ণা বাসায় চলে আসলো। পরদিন ব্যাংক থেকে এসে বিকালের দিকে আবার সাকিবের বাসায় গেল সুবর্ণা। গিয়ে দরজায় নক করলো। দেখে সাকিব এসে দরজা খুললো। অনেকটা অবাক হয়ে সাকিব বলল, আপনি এখানে কেন আসছেন? আমি তোর কাছে আসছি? আমি আসছি তোর মার কাছে। আমার মার সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি প্যাঁচ লাগাতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব? মা অসুস্থ, কথা বলতে পারবেন না, এখন চলে যান। সর বলতেছি। না। এই বলে সুবর্ণা সাকিবকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে। সাকিবের মুখের দিকে তাকিয়ে একটা ভেঙচি মেরে সাকিবের মার কাছে চলে আসলো। সাকিব সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সুবর্ণা সাকিবের মাকে ডাক দিল। আন্টি, আপনার বলে শরীর ভালো না? সুবর্ণা মা, তুমি আসছো? গতকাল রাত থেকে শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে? মনে হয় জ্বর আসছে। আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? না, সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে। এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? আন্টি, এখন ওষুধ না খেলে জ্বর আরো বাড়বে। এই বলে সুবর্ণা সাকিবের রুমে আসলো। এসে সাকিবের রুমে টোকা দিল। ভিতর থেকে বলল, আসেন। দেখে সাকিব ট্রাউজার আর জার্সি পরে রেডি হচ্ছে। সুবর্ণাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ল আর বলল, আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওইখানে আমার বন্ধু স্বামীদের সাথে। ওইখানের পোলাপেন কিন্তু ভালো না। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো থাকছে না। তোর মার শরীরে অনেক জ্বর, আমি কয়টা ওষুধের নাম বলছি, এই ওষুধগুলো কিনে দিয়ে যা। বলেন, নাম বলেন। সুবর্ণা ওষুধের নাম বলল। সাকিব সেগুলো নোট করলো মোবাইলে। সুবর্ণা বলল, আর আসার সময় একটা স্যুপ নিয়ে আসিস। মরিয়ম কোথায়? মনে হয় সাথে গিয়েছে খেলতে। ওকে যা, এই ওষুধগুলো নিয়ে আস, এইগুলো দিয়ে তারপর খেলতে যা। ওকে। এই বলে সাকিব চলে গেল। কিছুক্ষণ পর ওষুধ আর স্যুপ নিয়ে আসলো সাকিব। সাকিব বলল, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিশ্চয়ই আপনার কোনো কুমতলব আছে। আমি তো সব সময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না বলে খেলতে যাবি যা, পারলে মরিয়মকে ডাক দিয়ে যা। এই বলে সুবর্ণা দরজা লাগিয়ে দিল। সুবর্ণা প্রথমে স্যুপটা রান্না করলো। রান্না করে সাকিবের মাকে খাইয়ে দিল। তারপর ঔষধ খাওয়ালো। সুবর্ণা বলল, আর যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনার এত কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছ মা, কিন্তু ওই বলদরারে কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্ট ভালো না, না পাবে কোনো চাকরি, হেরে নিয়ে খুব টেনশনে আছে। হেরে কত বলি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? চাকরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ব্যাংকের কোনো একটা পোস্টে তারে ঢুকিয়ে দেবো, সমস্যা নেই। ওকে বা, যেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? ওকে মা, সেটা পরে দেখা যাবে। আগের থেকে অনেক ভালো। আন্টি, তাহলে আমি যাই। বসো, আর একটু পরে যাও। মা, তোমাদের ব্যাংক থেকে কি লোন দেওয়া যায়? কেন? লোন নিয়ে কি করবেন? তোমাদের ব্যাংক থেকে কি লোন নেওয়া যায়? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এভাবে আর কত অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করেছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখন তোমার আঙ্কেলের কাছে টাকা নেই।
10 লক্ষ টাকার মতন শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবতেছে ব্যাংক থেকে টাকা লোন নেবে। লোন দেওয়া যাবে, এই বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, তুমি আঙ্কেলের সাথে কথা বললেও অনেক উপকার হবে। আপনি কোনো টেনশন করেন না, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি। ওকে, যাও। যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যাও। ওকে। সুবর্ণা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় আবার সাকিবের সাথে দেখা। সাকিবকে দেখে সুবর্ণা ভেঙচি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোর করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করছে? যেটা সত্যি সেটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিজ হাতে দেব। দেখবো নে, প্লিজ আমাদের বাসায় আইসেন না। আসবো না কেন, 100 বার আসবো। যান তো এখান থেকে। তোর মা বলছে মরিয়মকে ডাক দিতি। এই বলে মুখে ভেঙচি মেরে চলে আসলো সুবর্ণা। সুবর্ণা বাসায় এসে ভাবলো কাজ অর্ধেক হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেয়া। আগে নিজে দিবে, পরে আব্বার হাতে দেয়াবে। আমি সুবর্ণার আচরণ কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম, তারপর থেকে আর আমাদের বাসার ত্রিসীমানায় দেখব না। এখন দেখছি সে সারাক্ষণ আমাদের বাসায় থাকে। কি মুশকিল না করি আসতে, তারপরও বেহায়ের মতো বলে আসবে। আসলে আসুক, তাতে আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা কেন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাতে আমরা সবাই একসাথে বৈশা খাইতাছি। মা বলল, তোর আব্বা একটা ফ্ল্যাট কিনতেছে। কোথায়? ওই যে সামনে দেখতেছো না, একটা নতুন বাড়ি হচ্ছে ওইটাতে। বাড়ি বানানো প্রায় কমপ্লিট, আর বোধহয় 2-3 মাসের মতো লাগবে। কিন্তু টাকা? টাকা কিছু শর্ট পড়ে, সে টাকা ব্যাংক থেকে লোন নেবে। পাশের বাড়ির সুবর্ণার সাথে তো কথা বলছি, ও বলছে তাদের ব্যাংক থেকে দেওয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাড়ি থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই, দেখা যাক। আগে সুবর্ণার সাথে কথা বলি, দেখি কি বলে। বুঝে হয় নিব, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হবে, নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকলে। কিছুদিন পর পর বাসা চেঞ্জ আর ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়াতে বসলাম। পরীক্ষা খুব ভালো করতে হলো। পরদিন পরীক্ষা দিয়ে আসার সময় নিলয় ভাইয়ের সাথে দেখা। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর, কেমন আছো? জি ভাই, ভালো। ইদানিং দেখতেছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছে, কারণটা তুমি জানো? না ভাই, মার সাথে দেখা করে ব্যাংক সম্পর্কে কি যেন কথা, এগুলো তেমন কিছু জানি না। ওরে বেশি প্রশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই আমি শুনলাম আপনার সাথে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে বিয়ে করতে যাবে? আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। সে এত পরিমাণ জ্বালানা জ্বালাইছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ের পর জানি আমার কি করবে, সেই ভয়ে আমি তাকে বিয়ে করি নাই। কিন্তু ভাই আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনি তাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম সমস্যা কিছু আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা সাজেশন দেই, তাকে সবসময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে দিবে। ওকে ভাই, আমি বাসায় আসলাম। এসে দেখি সুবর্ণা মার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম। নিলয় ভাইয়ের কথাগুলো মনে পড়ছে। সে খুব প্যারা দেয়, সেটা ঠিক, কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মার সাথে থাকে। ধুর, সেসব দেখে লাভ নাই, আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবগুলো ভালো হলো, মনটাই অন্যরকম লাগছে। কলেজ থেকে বন্ধ পাওয়া গেছে। এখন ভাবছি কিছুদিন শান্তি মতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম, পরদিন আব্বা এসে বলল, কিরে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। কেন, সেখানে কোনো কাজ আছে? জমিগুলো দেখে আসবি, মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে, আর হিসাব করতে হবে কত লক্ষ টাকার জমি আছে। ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে, তাই চিন্তা করলাম জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা থাইকে পরদিন সন্ধ্যে সেখান থেকে রওনা দিস। ওকে। আমি রেডি হয়ে দেশের বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। সুবর্ণা পরদিন ঠিক করলো সাকিবের মাকে বলবে। যথারীতি দুপুরের পর সুবর্ণা সাকিবের বাসায় এসে
হাজির। সাকিবের মা দেখে অনেক খুশি হলো। সুবর্ণা বলল, এই নিন আন্টি। সুবর্ণা আসার সময় শুটকির ভর্তা নিয়ে আসছিল। সাকিবের মা দেখে খুব খুশি হলো। সুবর্ণা বলল, আন্টি একটা কথা বলার ছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সাহসে কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আন্টি সুবর্ণার এমন কথায় স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণ সুবর্ণার মুখের দিকে তাকিয়ে থাকে। সুবর্ণা বোকা মেয়ের মতো মাথা নিচু করে বসে রইল। সাকিবের মা বলল, কিন্তু মা, সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 বছর হবে হয়তো। আন্টি, বিয়ে করার একদম পারফেক্ট। কিন্তু মা, সে এখনো পড়াশোনা করে। তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পায় তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি, আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো সে তোমাকে পছন্দ করে কি না। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নেই। আন্টি, তার পছন্দ দিয়ে আমার কোনো কিছু আসে যায় না। পছন্দ হলো আপনাদের হাতে। আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন তাহলে সে কখনো না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? সুবর্ণা কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি প্লিজ না করেন না। আব্বা কার কাছে জানি বিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এমন হতে পারে আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। প্লিজ আন্টি না করেন না, প্লিজ আন্টি না করেন না। সুবর্ণার চোখের পানি দেখে সাকিবের মা এসে সুবর্ণাকে জড়িয়ে ধরল। সুবর্ণা সাকিবের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাকিবের মা বলল, কেঁদো না মা, কেঁদো না। এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। সুবর্ণা চোখের পানি মুছে বলল, আপনি তো আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন ক্ষতি সহ্য করতে পারতেন? সুবর্ণা, আমি তো বলছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। আর সাকিবকে জিজ্ঞাসা করি তার কি মত। এমন কষ্ট সহ্য করতে পারতেন? প্লিজ আন্টি, সাকিবকে এই সম্পর্কে কিচ্ছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো। সে তোমাকে বিয়ে করবে, তার মত অবশ্যই থাকতে হবে। না আন্টি, তাকে প্লিজ বলবেন না। আপনি আর আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখি। আন্টি প্লিজ না করেন না। আন্টি, আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে, তাহলে আন্টি আমি এখন যাই। ওকে। সুবর্ণা আর খুশি ধরে না। সাকিবের মাকে ম্যানেজ করে ফেলছে। এখন শুধু সাকিবের বাবার হ্যাঁ বললেই হলো। সাকিব, তুই রেডি থাক, তোর খবর আছে। এই সবগুলোর বিচার করব বাসর রাতে। পরদিন যখন দেখছে সাকিব পরীক্ষা দিতে বের হয়েছে, তখনই সুবর্ণা তার মাকে আর আব্বাকে নিয়ে সাকিবের বাসায় হাজির। সুবর্ণার আব্বাকে সুবর্ণা আগে থেকেই সব কিছু বলে রেখেছিল। ভিতরে ঢুকে সালাম দিল সুবর্ণা। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আমার আব্বা আর আম্মু। সুবর্ণা তার আব্বা আর আম্মুকে নিয়ে ভিতরে ঢুকলো। সাকিবের মা সবাইকে হালকা নাস্তা দিল। সুবর্ণার আব্বা বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চায়, আপনার কি মত? সাকিবের মা আমাকে রাতে এই বিষয়ে বলেছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুজন, ভবিষ্যতে সংসার করবে ওরা, এখানে আমি কি বলবো? সেক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিবের যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। না, কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। আমি সাকিবের মতামত না নিয়ে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দোষবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণা মা তো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে সেটা তো জানি, এই সমাজে তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবের তো একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, তাকে অবশ্যই বলতে হবে। আপনি বললে সাকিব কখনো না করতে পারবে না। জানি না করতে পারবে না, হেরে তো জিজ্ঞাসা করতে হবে। সুবর্ণা দেখতেছে সাকিবের আব্বা রাজি হচ্ছে। সুবর্ণা সাকিবের আব্বার পায়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ এমন কইরেন না। আমার মতো অভাগা মেয়েকে আপনি ফিরিয়ে দিয়েন না। প্লিজ আঙ্কেল, আমি সব সময় তার বাধ্য হয়ে থাকবো। তাকে কখনো কষ্ট দেব না। সে যা বলবে তাই করব। প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দিয়েন না। সাকিবের আব্বা সাকিবের মার মুখের দিকে তাকালো। তারপর সাকিবের আব্বা বলল, মা প্লিজ কেঁদো না, ওঠো,
আমি কথা দিলাম তোমার সাথে সাকিবের বিয়ে দিব, তুমি যেভাবে বলবে সেভাবে। সাকিবের মা এসে সুবর্ণাকে উঠিয়ে নিয়ে গেল। সুবর্ণার আব্বা বলল, আলহামদুলিল্লাহ, এমন মহৎ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আর আপনার ওয়াইফকে নেক হাত দান করুন। তো বেয়াই, আমি চলে যাচ্ছি, যত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে যাক। এই হোক। আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হলো আমি শুনলাম সাকিবের এখন পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই তাকে একদিনের জন্য দেশের বাড়ি পাঠিয়ে দিন। এই দিনের ভেতর আমরা কাজ সেরে ফেলতে চাই। ওকে, তাই হোক। আব্বা পকেট থেকে একটা খাম বের করে সাকিবের আব্বার দিকে এগিয়ে দিয়ে বলল, বেয়ান, আমার মেয়ের থেকে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনতেছেন, প্লিজ এটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কৌতূহল বশত খামটা হাতে নিয়ে খুলে দেখে 10 লক্ষ টাকার একটা চেক। অবাক হয়ে প্রশ্ন করলো, বেয়ান, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তাহলে আমি আপনাদের টাকা দিচ্ছেন, আপনার মেয়েকে দেননি, তারপর এটা আমি গ্রহণ করতে পারবো না। বেয়ান, সেরকম কিছু না, আমাদের পক্ষ থেকে একটা হাদিয়া, আর আপনি তো জানেন হাদিয়া ফিরে দিতে নেই। এমনিতেই আপনার মেয়ে আমাদের কাছে অনেক বড় কিছু, প্লিজ এটা আমি গ্রহণ করতে পারবো না। দয়া করে এটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কি যেন ভাবলো, তারপর বলল, সুবর্ণার মা, তুমি এটা রাখো, তুমি এটা সাকিবকে দিও, দেখো সাকিব গ্রহণ করে কিনা। জি আঙ্কেল। তাহলে বিয়াই, আমি উঠি, আমরা একটু বের হতে হবে, আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমরা একটু বের হতে হবে। সুবর্ণা সাকিবের মার আর আব্বার পায়ে ধরে সালাম করলো। সুবর্ণা খুশি ধরে না। মরিয়ম যখন শুনছে আমার সাথে সাকিবের বিয়ে হবে, মরিয়ম খুশিতে শেষ। বিয়ে হওয়ার আগেই ভাবি ডাকা শুরু করছে যথারীতি। যেদিন সাকিবের পরীক্ষা শেষ হলো, পরদিন সাকিবকে যখন দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেদিন সাকিবের বাড়ি সাজানো হয়েছে। পরদিন যেদিন সাকিব আসবে, কথা হয়েছে সাকিবের আসতে আসতে সন্ধ্যা হবে। সন্ধ্যার সময় কাজী ডাকলে সুবর্ণা নির্দ্বিধায় কবুল বলে দিল। আর কবুল বলবেই না কেন? যার জন্য এত কষ্ট করলো তার জন্য কবুল বলতে কিসের আপত্তি? সুবর্ণা সাকিবের ঘরে মাথায় ঘোমটা দিয়ে বসে রইল সাকিবের অপেক্ষায়। আমি ভাবি এসব কাজ কেন আমাকে দেয়। যেদিন গিয়েছিলাম পরদিন জমিটুকু মাপলাম অনেক কষ্টে, মেপে হিসেব করে বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে ফোন করলে বলে দিলাম আসতে সন্ধ্যা হবে। আমি ঘন্টা 2 জার্নি করে ঢাকায় পৌঁছালাম। পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি অনেক জুতা দরজা খোলা আছে। দেখি আমাদের ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আজকে আবার কিসের অনুষ্ঠান? তাহলে কার বার্থডে? খেয়াল করে দেখলাম আমার বার্থডে না, মরিয়মের বার্থডে না। তাহলে কিসের অনুষ্ঠান? চেয়ে দেখি সামি আর তার গার্লফ্রেন্ডও আছে। সামি আমার কাছে আসলো আর বলল, দোস্ত যা, গিয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হওয়া। মানে কি? কি হয়েছে? কিসের অনুষ্ঠান? তোর বিয়ে আজকে। আমি সামির কথা শুনে অবাক। কি আমার বিয়ে? মজা করস তুই? তোর কি এসব দেখে মজা হচ্ছে মনে হচ্ছে? যা দোস্ত, গোসল করে রেডি হ। আমার বিয়ে? আমি বিশ্বাস করতে পারতেছি না। আর কার সাথে? বাসর ঘরে ঢুকে দেখতে পারবি? দেখি মা আসছে। মা বলল, এত দেরি করে আসলি কেন? যা গোসল করে রেডি হ। মা কিসের অনুষ্ঠান? সামি বলল আমার নাকি বিয়ে। এটা কি সত্যি? সত্যি। কার সাথে? আমি বিয়ে করব না। তোরে কি বলছি বিয়ে করতে? তোরে বলছি গোসল করে রেডি হতে। এই বলে মা চলে গেল। সামি বলল, দেখলি যা, এখন গোসল করে রেডি হ। এই বলে স্বামী একটা লুঙ্গি দিয়ে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি বাধ্য হয়ে বাথরুমে ঢুকলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বিয়ে করব না, তাই ভাবলাম আজকে সারা রাত বাথরুমে কাটিয়ে দিব। কিছুক্ষণ পর স্বামী ডাকাডাকি শুরু করলো, মাও ডাকাডাকি শুরু করলো। আমি বললাম, মা বিয়ে করব না। আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা বলো আগে। তুই বিয়ে করবি না, তোর ঘাড়ে করবে। তোরে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের ভেতর তুই বাথরুম থেকে বের না হলে কিন্তু দরজা ভেঙে তোরে বের করব। কি করব বুঝতে পারছি না। আমি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বের হলে স্বামী আমাকে নতুন কাপড় দিল পরার জন্য, একেবারে জামাইয়ের পোশাক। আমি বাধ্য হয়ে জামাইয়ের পোশাক পরে ঘর থেকে বের হলাম। দেখি আব্বাও আসছে। আমার মাথা কোনো কাজ করছে না। কি হচ্ছে আমার সাথে? কার সাথে আমার বিয়ে হচ্ছে?
সুবর্ণার সাথে না না, এ হতে পারে না। সুবর্ণার সাথে বিয়ে হওয়ার থেকে ভালো সারা জীবন বিয়ে না করে থাকা ভালো। স্বামী আমাকে কাজীর সামনে বসালো। কাজী দোয়া পড়লো, বলল কবুল বলতে। আমি কবুল বলতাম না, ঠিক করে রাখলাম যত কিছুই হোক আমি কবুল বলবো না। মা এত করে বলতে লাগলো কবুল বলতে। আমি কোনো কথাই কানে নিচ্ছি না। অবশেষে আব্বা বলল কবুল বলতে। আমি মার মুখের দিকে তাকালাম, দেখি মা বলছে কবুল বলতে। আব্বার মুখের দিকে তাকালাম, দেখে আব্বাও বলছে কবুল বলতে। মনে মনে ভাবলাম আব্বা আর আম্মা যেহেতু বলছে কবুল বলতাম, তাহলে সমস্যা কি? আর আব্বা মা তো আমার জন্য কখনো খারাপ মেয়ের সাথে বিয়ে দিবে না। আব্বা আর মা মুখের দিকে তাকিয়ে আমি কবুল বলে দিলাম। সবাই একযোগে বলে উঠল আমিন। আমি কাগজে সিগনেচার করলাম। আমাকে সবাই মিষ্টি খাওয়ালো। এদিক সেদিক ঘুরে আমি আমার ঘর মানে বাসর ঘরে ঢুকলাম। দেখি খুব সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। দেখি খাটের মাঝখানে একটা মেয়ে বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। আমি পায়ে হেঁটে খাটের এক কোণায় বসলাম। আমি আমার কাপা কাপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি আমার কাপা কাপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। আমি কি দেখতেছি আমি যেন বিশ্বাস করতে পারতেছি না। আমার শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বললাম আপনি এখানে কেন? আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এই বিয়ে আমি মানি না। আমি এখনই আব্বাকে বলছি। সুবর্ণা আমার পাঞ্জাবি কলার ধরে বলল প্লিজ। কোথায় যাও চান্দু? তোমার খবর আছে। তুই এত দেরি করছিস কেন? আমি সেই কখন থেকে বসে আছি। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন। আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আপনাকে গালি দিব না। আমি লুচ্চা? নিলয় আমাকে খেয়ে নিয়েছে। আর কি কি জানি বলছিলি? জীবন আর বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেড়ে দিব একটা শর্তে। আপনি যা বলবেন তাই করব। সুবর্ণা আমার পাঞ্জাবির কলার ছেড়ে বলল এদিকে আয়, আমার কাছে আয়, একেবারে আমার সাথে লেগে বস। আমি সুবর্ণার সাথে লেগে বসলাম। একজনের শরীর আরেকজন অনুভব করতে পারছিলাম। সুবর্ণা বলল আমার শরীর থেকে এই গয়নাগুলো খুলে দে তো। আমি কাপা কাপা হাতে গয়নাগুলো খুলে দিলাম। সুবর্ণা বলল বল আমাকে কেমন লাগছে? খুব সুন্দরী। কি আমি তোকে মাফ করে দেবো একটা কাজ করলে। কাজ? আমার ইচ্ছায় আমার ঠোঁটে কিস কর। সুবর্ণা বলে কি নিজের ইচ্ছায় কিস করতে? পাগল নাকি? এই সুবর্ণাকে যাব আমি কিস করতে? আমার শরীরে রাগ উঠতেছে। আমি বললাম রাখেন আপনার কিস, রাখেন আপনার শর্ত, যত সব ফালতু। আর আমি আপনাকে বিয়ে করছি কে বলছে? চুপ, আস্তে কথা বল। আসতে বলবো কেন? আর আপনি একটু সুন্দরী না? আপনি কালো ভূত, একেবারে পেতনি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে হোক, তাতে আমার কি? ওকে বুঝছি, তোর মাথা ঠিক নেই। শুন, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এনে কাপড়। আমি হাত থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হয়ে সুবর্ণা বলল এই নে শুয়ে পড়। সুবর্ণার পাশে বালিশ দিয়ে বলল পাগল নাকি? আপনার সাথে আমি শুব? হ্যাঁ, জীবনেও না। আপনার তো চরিত্র ভালো না, পরে কি জানি কি করেন। এমন কথা শুনে সুবর্ণার মুখটা কালো হয়ে গেল। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? যেই যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। সুবর্ণা মুখটা কালো করে কাপড় পাল্টাতে লাগলো। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে নিচে। এমনভাবে শুয়ে রয়েছে নড়তে পারছিলাম না। আমি তাকে ডাক দিলাম, এভাবে শুয়ে আছেন কেন? ওঠেন, আমাকে উঠতে দিন। আর একটু ঘুমা। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আল্লাহ জানে রাতে আমার সাথে কি করেছেন। ছাড়েন বলছি। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনেই যদি দুজন আলাদা শুই খুব খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শোয়ার? ওঠেন ওঠেন। সুবর্ণা উঠে চলে গেল বাথরুমে। এই রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে, যেটা শুধু এই রুমের
মানুষ ব্যবহার করতে পারবে। আমি বিছানায় উঠে শুয়ে রইলাম। সুবর্ণা বাথরুম থেকে বের হয়ে বলল, কি রে, আরো ঘুমাবি? যা ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি। আমি যেটা মনে চাই করব, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। তুই মুখে মুখে তর্ক করস কেন? আমি কি তোর খারাপ বলছি? করব, 100 বার করব। আপনি আমাকে আদেশ দেওয়ার কে? দেখেন আপু, আমার উপর অধিকার খাটাতে আইসেন না। ওকে, তোর যা ইচ্ছা কর। এই বলে সুবর্ণা বের হয়ে গেল ঘর থেকে। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রইলাম। সুবর্ণা চা নিয়ে আসলো। আমি বললাম, আমি চা খাবো না। চা খাবি না তো কি সিগারেট খাবি? এখন থেকে যদি সিগারেটের নাম মুখে উঠেছে, তোর এই মুখ আমি পুড়ে ফেলবো। দেখবো নে, আমি এখন গিয়ে সিগারেট খাবো। দাঁড়া, তোর আব্বাকে বলতেছি। এ না না আপু, আব্বাকে বইলেন না। এখন চা খা। সুবর্ণা চা দিয়ে একটা কাগজ আমার দিকে দিয়ে বলল, নে এটা ধর। এটা কি এটা? আমি খুলে দেখলাম 10 লক্ষ টাকার একটা চেক। আমি বললাম, এটা কিসের জন্য? এটা আমার আব্বা তোর আব্বাকে উপহার দিয়েছিল, কিন্তু তোর আব্বা নেয়নি। এখন আমি কি করব? এটা তুই তোর আব্বাকে দিস। দেখো, একে তো আপনাকে আমার ভালো লাগে না, দ্বিতীয় এটা আমি নিব না, কারণ পরে কিছু হলে আমাকে এই টাকার খোটা দিবেন। এমন ফালতু কথা বলিস কেন? এটা উপহার, যৌতুক না। তারপরেও এটা আমি নিব না। এমন করিস না সাকিব। তোর আব্বার এখন টাকাটা দরকার। তোরা না ফ্ল্যাট কিনবি, সেই জন্য তোদের টাকা দরকার। সেই চিন্তা আপনাকে করতে হবে না। প্লিজ টাকাটা নিয়ে তোর আব্বাকে দে, না হলে তোর আব্বাকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। পারলে ঋণ না শোধ করতে পারলে ঋণের বোঝা আরো বাড়বে। প্লিজ না করিস না, তোর আব্বার টাকাটা দরকার। ওকে দিবনে। তাহলে আমি যাই, তুই চা খা। আমি চা খেলাম। চা খেয়ে কি করব? কলেজ বন্ধ, কোথায় ঘুরতে যাব সেটাও সম্ভব নয়। ভাবলাম সুবর্ণা আসুক, তার সাথে মজা করা যাক। আমি বসে বসে বেলকনিতে গিটার বাজাইতেছি। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, কিরে তুই গিটার বাজাইতেছিস কেন? জানিস না গিটার বাজানো ভালো না? জানি। তাহলে বাজাস কেন? ভালো লাগে। সামনে থেকে আর বাজাবি না। দে গিটার দে, আর খেয়ে যা। সুবর্ণা আমার হাত থেকে গিটার নিয়ে চলে গেল। আমি খেতে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর ফোনে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, এসে বলল, কিরে কি করস? দেখতেছেন না? সুবর্ণা আমার পাশে শুয়ে আমার সাথে একেবারে নিজের শরীর লাগিয়ে বলল, দে একটা, তার আমাকে দে, আমিও শুনবো। না, আপনার মোবাইল আছে না? আপনার মোবাইল দিয়ে আপনি শুনুন। তুই এখনো আমাকে আপনি করে বলস? আমরা না এখন জামাই বউ। আপনাকে আমি বউ হিসেবে মানি না। এমন করস কেন? শুন, বিয়ের আগে আমি তোকে মারছি, বকছি, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই মুহূর্তে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিস। আমাকে মাফ করে দিয়ে চল দুজনে ভালোভাবে সংসার করি। আপনাকে আমি কি করে ক্ষমা করি? আপনি আমাকে রাস্তায় চর মারছেন, শুধু শুধু অপমান করছেন। আপনার কারণে আমি আরেকজনের কাছে অপমানিত হয়েছি। জানি তোরে আমি কষ্ট দিয়েছি, তুই আমাকে মন থেকে মাফ করে দে। যান, মাফ করে দিলাম। এখন এখান থেকে চলে যান। নিলয় ভাই বলছে আপনি খুব নিলয় ভাইকে জ্বালাইছেন, সেজন্য আপনাকে বিয়ে করে নাই। না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে আপনি চলে যান। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটু ভালো লাগে না? ভালো না লাগতেই পারে, সেজন্য চলে যেতে বলিস কেন? আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না। আমি আর তোকে কষ্ট দেব না, তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। সুবর্ণা কাছে এসে আমার হাত ধরল। সুবর্ণা বলল, সাকিব আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এই বলে আমি উঠে ঘর থেকে বের হব। সুবর্ণা বলল, কোথায় যাস? কেন আপনাকে বলতে হবে? যেখানে চাস তাড়াতাড়ি আসিস, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। সাকিব। এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরাইলাম, ধরিয়ে এক জায়গায় বসলাম।
বসে বসে ভাবতেছি সুবর্ণার সাথে যা করছি তা কি ঠিক করতেছি? অবশ্যই ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না বলে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাইজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞেস করতে পারতো। আর মা আব্বা কি করে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারলো? সুবর্ণার বয়স বেশি, অবশ্য সেটা কোনো প্রবলেম না, কারণ এক হিসাবে আমার আপুদের ভালো লাগে। কিন্তু সুবর্ণাকে কেন জানি আমার মন মেনে নিতে পারছে না। তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সে কি আসলে অনেক জ্বালাতন করে সেটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি সুবর্ণা কি সেভাবে চলবে? আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কথা হয়, কত মানুষের সাথে দেখা হয়। সবার মন মানসিকতা কি এক? আমি বললেই কি সে ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিবে? আর আমার তো কোনো ইনকাম নেই, কিভাবে কি? এখন কেন যে আব্বা মা আমার উপরে এত বড় একটা বোঝা দিয়ে দিল? আচ্ছা, সুবর্ণা চলে গেলে কি সব আবার আগের মতো হবে? আবার আগের মতো আমি আমার মতো চলতে পারবো? পরে নিজের পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করতে পারবো? না না, এসব কি ভাবছি আমি? যতই হোক সুবর্ণা আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই সুবর্ণার একটা মতলব আছে, না হলে হঠাৎ করে আমাকে না জানিয়ে না বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো কেন? সে জানতো আমাকে বললে আমি রাজি হব না। তাহলে কি সুবর্ণা কোনো উদ্দেশ্য নিয়ে আসলো? নিলয় ভাই বলল সে খুব প্যারা দেয়। সেটা কোনো ব্যাপার না, সংসারে এরকম ঝগড়া হয়ই। সে বলল ওই দিন আমি তাকে বকছি, সেজন্য সে আমাকে শাস্তি দিবে। শাস্তিটা কি তাকে কিস করতে? তাহলে আমাকে মাফ করে দিবে। খুবই হাস্যকর। পরে আমার কাছে মাফ চাইলো। কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখি সুবর্ণা কি করে। ও যেদিন বলবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেদিন আমি তাকে আপন করে নিব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো, দেখি স্বামী কল করছে। স্বামী বলল, দোস্ত কোথায় তুই? বাড়ির আশেপাশেই আছি। কিরে, বাসর রাত কেমন কাটলো? শালা তোরা বেইমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিস, তুই জানিস না আমি তাকে দুই চোখে দেখতে পারি না? দোস্ত, আমি কিছুই জানতাম না। তোর মা আগামীকাল ফোন দিয়ে এইসব বলছে। আমার কিছু করার আছে? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসছিস। মাঠে একটা টুর্নামেন্ট খেলা, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো। আসিস কিন্তু, সুবর্ণাকে পেয়ে আমাদের ভুলে যাস না। দূর হালা, এই বলে ফোন কেটে দিলাম। কি করা যায় দেখি, সামনে আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণা তো আইসক্রিম খুব পছন্দ করে, যাওয়ার আইসক্রিম নিয়ে যাব। আবার ভাবলাম ধুর, সে আমার কে তার জন্য আইসক্রিম নিয়ে যাব। আমি দুপুরের দিকে বাসায় আসলাম, দেখি সুবর্ণা মার সাথে রান্না করতেছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজ পড়ে রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। আমি গিয়ে খেয়ে আসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আমার ঘুমে ধরছে, ঘুমিয়ে গেলাম। কারো শরীরের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেদম ঘুমাচ্ছে। আমি ভাবলাম এ কোন জ্বালায় পড়লাম। আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি এসে আবার আমাকে জড়িয়ে ধরলো। ভাবতেছি ইচ্ছা করে করছে নাকি ঘুমের মধ্যে এমন করছে। এমন সময় আসরের আজান দিল। মনে হলো স্বামী তো বলছিল মাঠে যেতে, যাই একটু ফুটবল খেলে আসি। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। এমন সময় সুবর্ণা বলে উঠল, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়েই গেল। আর একটু পরে যা। কেন? আমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন? আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বললাম, আরে কি করছেন, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক। ছাড়েন বলছি। না, ছাড়বো না। ছাড়বো, আমাকে জড়িয়ে ধর। ধুর,
এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম এই কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি। আসলে তার কি দোষ? সবাই তো বিয়ের পর এগুলো করে, কিন্তু আমার কেন জানি তাকে ভালো লাগে না। মনে চাই তার থেকে দূরে দূরে থাকতাম। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যাকে দেখি সুবর্ণা চেয়ে সুন্দরী না? যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি মাঠে চলে আসলাম। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। দেখি সুবর্ণা নাই। মাকে জিজ্ঞেস করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে? ধুর, সেসব ভেবে লাভ নাই। ও যেটা মনে চায় সেটা করুক। মাগরিবের নামাজ পড়ে রুমে আসলাম। দেখি মার সাথে কি যেন করতেছে। আমি রুমে এসে একটা গল্পের বই পড়তেছি। এমন সময় সুবর্ণা সেমাই নিয়ে রুমে প্রবেশ করল আর বলল, নে সেমাইটা খেয়ে নে। খাবো না। তুই না জীবনেও ভালো হবি না। এদিকে আয়, আমি খাইয়ে দেই। আমার সাথে এরকম করতে আইসেন না, আমি খাবো না। সুবর্ণা গরম সেমাই চামচে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে মুখের কাছে এনে দিল আর বলল, আয়, আমি খাইয়ে দেই। হা কর। না। হা কর বলছি। তাহলে তুই আমার সাথে। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো। আমার হা করাই আশায় দেখি আমি হা করছি না। তারপর সে নিজেই সেটা খেয়ে ফেলে। দেখি তার চোখের কোণায় পানি। মনে হয় কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে আমার কি? সেমাই রেখে এসে বলল, তাহলে তুই আমার সাথে এমন করিস কেন? তোর কাছে তো আমি মাফ চাইছি। আমার আপনাকে ভালো লাগে না। প্লিজ আপু, আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার? আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখনো আমাকে আপনি করে বলিস কেন? তুমি করে বল, আমরা তো জামাই বউ। কিন্তু আমি তো বউ হিসেবে মানি না আপনাকে। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি? সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি একদিন আমি চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো। কাঁদতে কাঁদতে শুয়ে রইল। আমিও না শোনার ভান করে বই পড়তেছি। সুবর্ণা বলল, আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথায় যাব না। কেন? এই বলে সুবর্ণা বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল খেয়ে যাইতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম। চোখে ঘুম আসতেছে। দেখি সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি বললাম, আমি আপনার সাথে শুব না। প্লিজ সাকিব, এমন করিস না। শুধু আজকে রাতটা থাক, পরে থাকিস না। এক মুহূর্ত না। আমি বিছানা থেকে নামলাম। নেমে বালিশ নিচে দিয়ে শুয়ে রইলাম। সুবর্ণা উপরে শুয়ে রইল। আমি অনেকক্ষণ এদিক সেদিক করে ভাবলাম, যাই আজকে রাতটা সুবর্ণার সাথে শুই। এই ভেবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম, শুধু আজকে রাতের জন্য। সুবর্ণা আমার দিকে ফিরল, ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর একটা পা আমার শরীরের উপরে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বলল, জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি। আমি আর কিচ্ছু চাই না। না, শুধু আজকে। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে আছে মায়া ভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরছে, তার উপরে কি জানি পরছে, নাম জানি না। আর আমি বরাবরের মতো একটা শর্ট প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি। সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো। দেখি তার ঠোঁট দুটো হালকা লিপস্টিক আছে। আমার কেন জানি ইচ্ছা করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে না, এতটুকুই থাক। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পর সুবর্ণা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে। গেলাম ওই টাকার চেকটা নিয়ে। আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন, সুবর্ণা আমাকে এই চেকটা দিয়েছে। যেহেতু চেকটা নিয়েছোস, টাকাগুলো তুলে নিতে। আমার আবার ফ্ল্যাটের জন্য জমা দিতে হবে। ওকে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব। কোথায়? ব্যাংক থেকে টাকাগুলো তোলার জন্য। ওকে। দেখি
সুবর্ণা বোরকা পরছে, কিন্তু মুখে নেকাব নাই। আমি কিছু বললাম না, ভাবলাম ও যেভাবে মনে চায় চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজন এক রিকশায় গিয়ে উঠলাম। রিকশার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে এসে দুজন নেমে ব্যাংকের ভিতর প্রবেশ করলাম। সুবর্ণা গিয়ে সুবর্ণার চেয়ারে বসলো, আমাকে বলল চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকা নিয়ে আসলো। সুবর্ণা বলল, 3টার দিকে আয়সা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছা কর। আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সাকিবের মত না নিয়ে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারছে। ভাবছিল বিয়ের পর সাকিব সুবর্ণার কথা মতো চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপছে কুল পাচ্ছে না। কি করলে সাকিব সুবর্ণার কথা মতো চলবে, সুবর্ণার মনের কথা বুঝবে, সুবর্ণার কষ্ট বুঝবে, সেটাই সুবর্ণা খুঁজে পাচ্ছে না। তার সাথে কথা বললে খালি বলে চলে যেতে। এই কথা বললে সুবর্ণার অনেক কষ্ট লাগে। সাকিব কি বুঝে না সুবর্ণার কষ্ট? মনে হয় বুঝে না, মনে হয় বুঝে না বুঝার ভান করে। সুবর্ণা নিয়ত করল সাকিব যতই কষ্ট দিক সাকিবকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সুবর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে। সাকিব ভালোবাসে কিনা জানি না। সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর এক পিএস এসে বলে গেল স্যারের রুমে যেতে, মিটিং আছে। সুবর্ণা স্যারের রুমে গিয়ে দেখে কেউ নেই। সুবর্ণা ভাবল আমার একা আবার কিসের মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম। শুনছে বিয়ে হয়ে গেলে ডিভোর্স হয়ে গেছে। সেসব দেখে লাভ নাই, কি জন্য ডাকছে সেটা শুনি। সুবর্ণা স্যারের কাজ কারবার কিছুই বুঝলো না। কোনো দিন তো আমার ফ্যামিলি নিয়ে আর পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করছে না, আজ এসব প্রশ্ন। কিছুই বুঝলো না সুবর্ণা। যাই হোক, সুবর্ণা কাজে মন দিল। কাজ শেষ হলে ভাবছিল সাকিবকে ফোন দিল। অনেকক্ষণ পর ফোন ধরলো। কোথায় তুই? বাসায় কেন? চল না কোথাও ঘুরতে যাই। আপনি এখন কোথায়? ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হয়ে দেখেন আশেপাশে কোনো রিক্সা আছে কিনা, থাকলে সোজা বাসায় চলে আসেন, 1 মিনিট দেরি না করে। ওকে, আসতেছি। আপনি আসলেই আমি বাইরে যাব। কোথায় যাবি? খেলা আছে। কেন ওইখানে না গেলে হয় না? কবে জানি তোর পা ভাঙে। আরে ভাঙবে না, তাড়াতাড়ি আসেন। ওকে। সুবর্ণা ভাবলো সাকিবের এতটুকু কথাতেই কেন জানি ভালো লাগছে। সাকিব বলছে তাড়াতাড়ি বাসায় যেতে, এটাই সুবর্ণার জন্য অনেক কিছু। সুবর্ণা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি শুয়ে শুয়ে বই পড়তেছি, গল্পের বই। আপনারা অনেকেই ভাববেন মোবাইলের যুগে আবার বই পড়া। আমি ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে ভালোবাসি। যারা বই পড়ে তাদের জিজ্ঞেস করে দেখেন, বই পড়তে পড়তে আমার চোখে ঘুম চলে আসলো। দরজায় টোকা, ঘুম ভাঙলো। দেখি সুবর্ণা এসে দরজা লাগিয়ে দিল। এসে আমার সামনে কাপড় পাল্টাতে শুরু করলো। আমি বললাম, আরে আরে কি করছেন, আমি আছি দেখছেন না? তুই আসত তো কি হয়েছে? তুই দেখলে সমস্যা কি? তোর জন্যই তো সব। আরে পাগল নাকি, আমি একজন ছেলে। জানি তুই ছেলে, তুই আমার জামাই, তো এসব দেখবে না তো অন্য কেউ দেখবে? ধুর, আপনি কাপড় পাল্টান, আমি বেলকনিতে গেলাম। ওকে যা। আমি বেলকনিতে চলে আসলাম। কতক্ষণ বসে রইলাম। সুবর্ণা ডাক দিল আর বলল, কিরে একটু এদিকে আয় তো। কাপড় পাল্টানো হয়েছে, তুই এদিকে আসবি তো? আমি ভিতরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা শুধু ব্রা পরে দাঁড়িয়ে আছে। সুবর্ণা বলল, পেছনের দিকটা খুলে দে তো, আমি ধরতে পারছি না। আমি নাই। এই বলে আমি দৌড় দিয়ে বেলকনিতে চলে আসলাম। সুবর্ণা বলল, কিরে খুলে দিয়ে যা, আমি আবার ফ্রেশ হব। আমি পারবো না। তোকে পারতেই হবে, তাড়াতাড়ি আস। পারবো না বলছি না। না খুললে কিন্তু আজকে এইভাবেই বসে থাকবো। আমি ভাবলাম কি ঝামেলায় পড়লাম। আমি ঘরের ভিতরে ঢুকে সামনে গেলাম। আমার তার দিকে তাকাতেই লজ্জা করছে। হঠাৎ এমন কিছুর মুখোমুখি হব কল্পনাও করিনি। হোক না আমার বউ। সুবর্ণা বলল, তাড়াতাড়ি কর। আমি কাপা কাপা হাতে তার সাদা পিঠে হাত দিলাম। সুবর্ণা চোখ বন্ধ করে ফেললো। কোনো মতে ব্রার পিছনের দিকটা খুলে এক দৌড়ে বেলকনিতে। আমি ভাবলাম মনে হয় বাঁচলাম। সুবর্ণা কিছুক্ষণ পর ডাক দিল, বলল,
কিরে খেয়েছিস? হুম। দে তো তোর মানি ব্যাগটা। মানি ব্যাগ দিয়ে কি করব? দে তো। আমি বালিশের নিচ থেকে মানি ব্যাগটা দিলাম। সুবর্ণা মানি ব্যাগ চেক করলো, নিজের ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে বলল, নে, এগুলো খরচ করিস। না লাগবে না। লাগবে। টাকাগুলো আপনার কাছেই রাখেন, আমি চেয়ে নিব। মানি ব্যাগে থাকলে আমি খরচ করে ফেলবো। ওকে। আমি ভাবলাম যাই খেলাধুলা করে আসি। ট্রাউজার পরে রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য রেডি হলাম। সুবর্ণা বলল, কোথায় যাস? জানেন না? না, জানি না। আমি গেলাম। আমি বের হয়ে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। আমি পরে আর সুবর্ণার সাথে রাতে শুই নাই। সে অনেক রিকোয়েস্ট করছিল, আমিও বেশি তাকে পাত্তা দেই নাই। সুবর্ণা কেন জানি আগের মতো এত কথা বলে না। সেও তার মতো থাকে, আমিও আমার মতো থাকি। সেও তার কাজ করে, আমিও আমার কাজ আমি করি। একদিন আমি কলেজ থেকে সুবর্ণার ব্যাংকের সামনে দিয়ে আসছিলাম। কেন জানি মনে হলো ব্যাংক থেকে ঘুরে আসি, সুবর্ণাকেও দেখে আসি। আরও বলেছিল ব্যাংক থেকে গিয়ে ক্রেডিট কার্ড আনতে। তাই ভেবে আমি ব্যাংকের ভিতরে ঢুকে সুবর্ণার ডেস্কে আসলাম। দেখিও নাই, ব্যাপারটা কিছু বুঝলাম না। মনে হয় মিটিং করে। সেই ভেবে কিছুক্ষণ বসে রইলাম। অনেকক্ষণ হয়ে গেল, আসছে না। আমি 3 তলায় গিয়ে বসের রুম বের করলাম। দেখি সুবর্ণা স্যারের সাথে কথা বলতেছে, আর একটু পরপর সুবর্ণা আর স্যার একসাথে হাসি দিয়ে উঠতেছে। আমি কিছুই বুঝলাম না তারা দুজন একা একা কিসের মিটিং করে। আমি আবার ওই ভাইয়ের কাছে গেলাম, দেখি ও খুব ব্যস্ত। আমি বললাম, সাদিকুল ভাই, উনি কি সবসময় স্যারের রুমে মিটিং থাকে? উনি আমার ওয়াইফ। উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। ভাই আমি এখন যাই, সুবর্ণা আসলে বললেন। আমি আসছি। আমি ব্যাংক থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আমি ভাবতেছি সুবর্ণার অন্য কোনো মতলব আছে, না হলে কাজ বাদ দিয়ে তার বসের রুমে গিয়ে বসে থাকবে কেন? আর সারিবা কেমন? সুবর্ণার সাথে এত কথা কিসের? নিশ্চয়ই কোনো মতলব আছে। ভাবলাম সুবর্ণার আসলে জিজ্ঞাসা করব। আবার ভাবলাম না, দেখি সুবর্ণা কি করে। সুবর্ণা এখন আর আগের মতো কেয়ার করে না। এখন কেন জানি তার থেকে বেশি আমার কষ্ট হয়। তার এমন চুপচাপ থাকা আমার কেন জানি ভালো লাগে না। কিছুক্ষণ পর সুবর্ণা বাসায় আসলো, ঘরে ঢুকে বলল, তুই বলে ব্যাংকে গিয়েছস? হুম। আসলে আমি একটা মিটিংয়ে ছিলাম, তুই ফোন দিতি। না থাক, ভাবলাম যদি তোমার মিটিংয়ে সমস্যা হয়। কি জন্য গিয়েছিলি? এমনি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। হুম। দুপুরে কি খেয়েছো? তেমন কিছু না। তোমার বসের সাথে লাঞ্চ করেছো তাই না? হুম। ভালো। এই নে তোর ভিসা কার্ড। হুম। সুবর্ণা আমার সাথে কথা বলছে আর ড্রেস চেঞ্জ করতে লাগলো। সুবর্ণা বলল, দেখতেছস না ড্রেস চেঞ্জ করছি, বাইরে যা। না যাব না। থু, আমার লজ্জা করছে। ওকে যাও, আমি চোখ বন্ধ করলাম। অন্যদিন হলে বাইরে চলে যেতাম। ধুর। সুবর্ণা বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হলো। সুবর্ণা বলল, কিরে খেয়েছিস? না। কেন? তুমি আসলে ভাবছিলাম একসাথে খাবো, কিন্তু তুমি তো তোমার বসের সাথে খেয়ে এসেছো। দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। না, খাবো না। কেন? তুমি খেয়ে এসেছো তাই এখন আর রুচি হচ্ছে না। না, তোকে খেতে হবে। তুই না খেলে আজ থেকে তোর সাথে কথা নাই। ওকে কথা বইলো না। সাকিব বলেন। এখনো কি আমি তোর সাথে কতদিন হয়ে গেল দুজন একসাথে থাকতেছি। এতদিন পর ছিলেন না, এখন আস্তে আস্তে পর হচ্ছেন। পর হতে যাব কেন? আপনি বলেন। একটা কথা বলবো? বলেন। তাহলে আমার কাছে আয়, আমাকে জড়িয়ে ধর, পরে বলবো। বললে বলেন, না হলে আমি গেলাম। আমার বলতে লজ্জা করছে, এদিকে আয় না। ওকে। আমি সুবর্ণার কাছে গিয়ে সুবর্ণাকে বুকে টেনে নিলাম। সুবর্ণা ও 2 হাতে জড়িয়ে ধরল। চল না, একটা বেবি নেই। বলল। আমি ভাবলাম সুবর্ণার কথা ঠিকই বলেছ, কিন্তু এখন সুবর্ণার মতিগতি কিছুই বুঝতে পারছি না। দেখি শেষমেশ কি হয়, পরে না হয় চিন্তা করব। আমি বললাম, দেখো, একে তো আমার কোনো কিছুই হয় নাই, মানে চাকরি, পড়ালেখা চালিয়ে যেতে হবে, আর এখন সম্ভব নয়। আর কিছুদিন সময় দাও। ওকে, তোর যদি সময় লাগে সময় নে, প্লিজ আমাকে ছেড়ে যাস না। ওকে। এখন প্লিজ কিছু খেয়ে নে। ওকে, যাচ্ছি। এই বলে সুবর্ণার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। আমি কিস করতে লাগলাম, সেও রেসপন্স দিতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিলাম, কিন্তু সে আবার এসে আমার ঠোঁটে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, ওকে, এখন তো খেয়েছি। এটাকে খাওয়া বলে? হুম। যা শয়তান।
আমি একটু বাইরে যাব, টুর্নামেন্ট খেলা চলতেছে, আজকে একটু বাইরে খেলবো। আমিও যাব। তুমি গিয়ে কি করবা? তুমি মার সাথে রান্নার কাজে হেল্প করো। তোর খেলা দেখবো।